সবাইকে আমরা একসূত্রেও সেইভাবেই বেঁধেছি। এবার আর কোনো ভুল বোঝাবুঝির চান্স নেই, কারণ তৃণমূল বিজেপিকে হারানোটাই এখন আমাদের পাখির চোখ। আইএসএফ অন্তত সেই রাজনৈতিক অবস্থান এখনও পর্যন্ত গ্রহণ করে চলেছে। নওশাদ সিদ্দিকী অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে বিধানসভার ভেতর সেই গরিব প্রান্তিক মানুষের কথা বলেছে। বামপন্থীরাই এর প্রধান উদ্যোক্তা, কিন্তু অন্য রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে। আইএসএফ সেই দায়িত্ব পালন করেছে, তাদেরকে ধন্যবাদ। জায়গায় এখন ঘোষণাটা বাকি, এ বাদ দিয়ে তো ঘোষণা অবধি তো কিছু আলাপ আলোচনা চলতেই পারে। এটাই তো গণতন্ত্র, এখানে তো স্বৈরতন্ত্র চলে না। ভারতীয় জনতা পার্টি আর তৃণমূলের উন্নয়ন, এই দুটো মিলিয়েই জনতা উন্নয়ন পার্টি তৈরি হয়েছে। কোনো ব্যারিকেড আর তৃণমূল বিজেপিকে রক্ষা করতে পারবে না। মানুষের ভোট, মানুষের মেজাজ সব ব্যারিকেড ধুয়ে মুছে সাফ করে দেবে। নিজের সাইজ বুঝে জামা পরতে হয়। বড় সাইজে জামা পরলে অনেক রকম অসুবিধা হয়। এই বামপন্থীদের থল থেকে যারা গেছে তারা বলির পাঠা হবে, বিরোধ থাকলেও বলির পাঠা হবে। এখন সেই বলির পাঠাটা কবে হবে সেটাই আমরা অপেক্ষার জন্য তাকিয়ে রয়েছি। পার্টি অনেক যোগ্যতার থেকেও নিচে থাকা মানুষকেও পিছন থেকে তুলে ধরার চেষ্টা করে। প্রতিকূল তার উদাহরণ না দাদা, সামনেই 26-এর নির্বাচন, আর নির্বাচনের পূর্বেই প্রধান যে উল্লেখ্য বিষয় তার জোট। একাধিকবার আইএসএফের সঙ্গে জোট হয়েছে বামেদের, গতকালও হয়েছে, আজও হয়েছে। কি বার্তা রয়েছে? আমরা তো প্রথম থেকেই বলছি তৃণমূল বিজেপিকে গোহারা হারাতে হবে। তার জন্য তৃণমূল বিরোধী যা শক্তি আছে, কিন্তু তাদের কিছু কন্ডিশন আছে অবশ্যই। তাদের গণতান্ত্রিক হতে হবে, তাদের ধর্মনিরপেক্ষ হতে হবে, নাহলে বামপন্থীদের সঙ্গে এক আসনে তারা দাঁড় করাতে পারবে না। তাই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যারা আছে সবাইকে নিয়ে আমরা তৃণমূল বিজেপিকে হারাতে চাইব। বামপন্থীরা এ ব্যাপারে সবচেয়ে বেশি দায়বদ্ধ, বামপন্থীদের সবচেয়ে বেশি দায়িত্ব, বামপন্থীরাই এর প্রধান উদ্যোক্তা, কিন্তু অন্য রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে। আইএসএফ সেই দায়িত্ব পালন করেছে, তাদেরকে ধন্যবাদ। 21 সালেও আমরা আইএসএফকে নিয়ে অলরেডি আমাদের নির্বাচনী লড়ার একটা অভিজ্ঞতা আছে। স্বাভাবিকভাবে একটা অভিজ্ঞতার ভিত্তিতে সেই বোঝাপড়াটা আরও স্পষ্ট হবে। মোদ্দা কথা, তৃণমূল বিজেপিকে যে যেখানে পারবে হারাও, বামপন্থীরা মূল নেতৃত্ব দেবে, আর সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যারা অনেস্টলি তৃণমূল বিজেপিকে হারাতে চায় তারা একজোট হোক। আগামী বুধবার তথা আগামীকাল ওই দিনই কি শেষ হতে চলেছে এই আইএসএফ এবং সিপিএমের সঙ্গে যে জোট প্রসঙ্গর বৈঠক? এর কোনো শেষ শুরু নেই, এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া চলবে। এটা অনেকগুলো কাজই আমাদের মিটে গেছে। সেটা আমাদের রাজ্য নেতৃত্ব যারা আছে, যারা মূল এই বিষয়গুলো দেখছে, আমাদের পার্টির রাজ্য সম্পাদক সহ আরও নেতৃত্ব রয়েছেন, তারা এই ব্যাপারটা আরও ভালো বলতে পারবেন। কিন্তু এটা একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মোটামুটি গুটিয়ে এনেছে বলেই আমরা যা শুনছি। হয়তো আর এটা গোটা একটা জায়গায় এখন ঘোষণাটা বাকি, এ বাদ দিয়ে তো ঘোষণা অবধি তো কিছু আলাপ আলোচনা চলতেই পারে। এটাই তো গণতন্ত্র, এখানে তো স্বৈরতন্ত্র চলে না যে পিসি ভাইপো যাই বললো তাতেই সব চলতে হবে, পিসি ভাইপোর কথায় উঠতে হবে, পিসি ভাইপোর কথায় বসতে হবে, কান ধরতে বললে ধরতে হবে। আমাদের বামপন্থী রাজনীতি এটা চলে না। আমরা আবারও বলছি, রাজনৈতিক দায়বদ্ধতা থেকে সমস্ত রাজনৈতিক শক্তি আমরা এক মঞ্চের তলায় আসছি। এটা নিরন্তর আলোচনার মধ্যে দিয়ে, বোঝাপড়ার মধ্যে দিয়ে, এবং সেই বোঝাপড়ার মূল অভিমুখ হলো তৃণমূল বিজেপিকে গোহারা হারাও। তার জন্য যা করার সেটা হচ্ছে। দাদা, পূর্বের নির্বাচনে আমরা দেখেছিলাম যে বাম শরিক ফরওয়ার্ড ব্লক সেখানে যে প্রার্থী দিয়েছিল এবং সেখানে আইএসএফের প্রার্থী দিয়েছিল, সেক্ষেত্রে একটা ভোট ভাগাভাগির বিষয় রয়েছিল। এবারে কি সেরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে এই জোটকে? দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান আছে। এত বড় রাজনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে দাঁড়িয়ে তো কিছু ভুল বোঝাবুঝি থাকে, সেই ভুল বোঝাবুঝিটা ব্যতিক্রম, এটাকে সাধারণ নিয়ম ধরবেন না। আমরা তো এও দেখেছি যে তৃণমূল বিধানসভায়, পৌরসভায় তৃণমূলের গোছ প্রার্থী দিয়ে তার সিটিং ক্যান্ডিডেট, তার প্রতীকের প্রার্থীকে হারিয়ে দিয়েছে। এইসব ওখানে ধান্দাবাজি আছে, ওখানে কে মাল কামাবে তার ইকুয়েশান আছে, ওখানে পয়সা লোটবার ইকুয়েশান আছে। এখানে প্রত্যেকটা দল তাদের রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক অস্তিত্ব, সেটা নিশ্চিতভাবেই মানুষের কাছে সেটা তাকে উপস্থিত করবার অধিকার রয়েছে। কিন্তু যখন আমরা একটা প্রধান শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই, তখন সবাইকে সব কিছু স্যাক্রিফাইস করতে হয়। তাই আবারও বলছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজের অবস্থান নিয়ে চলে। আবার আমরা একসূত্রেও সেইভাবেই বেঁধেছি, নিজেদের ব্যতিক্রমী অবস্থান থাকা সত্ত্বেও। কিন্তু আবারও বলছি, কিছু ভুল বোঝাবুঝি ওটা ব্যতিক্রম। এবার আর কোনো ভুল বোঝাবুঝির চান্স নেই, কারণ তৃণমূল বিজেপিকে হারানোটাই এখন আমাদের পাখির চোখ। দাদা, আরও একটি বিষয়, জেওপি এবং মিম ইতিমধ্যেই জোট করেছে। তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সিপিআইএম এবং আইএসএফ জোট করে নাকি তৃণমূলকে কোনোভাবে সাহায্য করে দিচ্ছে, কোনোভাবে সমঝোতা হয়ে গেছে ভেতরে ভেতরে। এই তথ্য কতটা সত্য?
আবার তৃণমূল তো বলেছে যে এই যে কি জনতা উন্নয়ন পার্টি, ওটা আসলে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূলের উন্নয়ন, এই দুটো মিলিয়েই জনতা উন্নয়ন পার্টি তৈরি হয়েছে। মানে আমি আবারও বলছি, বিজেপির জনতা আর তৃণমূলের উন্নয়ন মিলে এই পার্টিটা তৈরি হয়েছে। এখন তৃণমূল এবং বিজেপি দুটোই এই দলকে ফান্ডেড করেছে। প্রথমে তো কত রাজনৈতিক হই চই তোলপাড়, কাদের সঙ্গে কাদের বোঝাপড়া হচ্ছে, এখন সব মোটামুটি মানে আমেদুদে মিশে গেছে। এখন আমেদুদে এখন এক হয়ে নির্বাচনে লড়বে বলে তৈরি হচ্ছে। বিশেষ করে বাম কংগ্রেসের দিকে, ধর্মনিরপেক্ষ শক্তির দিকে একটা বিরাট অংশের ভোট ভেঙে তৃণমূল থেকে বিজেপি থেকে বেরিয়ে আসছিল। সেই ভোটটা, বিশেষ করে তৃণমূল থেকে, সেই ভোটটা বাম কংগ্রেসের সঙ্গে যাতে না আসতে পারে তার জন্য তৃণমূল বিজেপির জয়েন্ট ভেঞ্চার হলো, ওর মাঝখানে একটা ব্যারিকেড লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কোনো ব্যারিকেড আর তৃণমূল বিজেপিকে রক্ষা করতে পারবে না। মানুষের ভোট, মানুষের মেজাজ সব ব্যারিকেড ধুয়ে মুছে সাফ করে দেবে। জনতা উন্নয়ন পার্টি, মিম, এদেরই একই পরিণতি হবে। আমরা জানি যে মিম বিভিন্ন রাজ্যে লাস্ট বিহার ইলেকশনে বিজেপির দালালি করতে কাজ করেছে, তৃণমূল বিজেপির দালালি করতে কাজ করেছে। অন্য রাজনৈতিক দলগুলো কারা কারা তৃণমূলের দালালি করতে মাঠে নামে, তৃণমূলের পয়সা খেয়ে মাঠে নামে, সব আমাদের জানা আছে। 2011 সাল থেকে আমরা এইসব দেখে এসেছি। সুতরাং আমাদেরও অভিজ্ঞতা হয়েছে, মানুষের অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতায় মানুষ বুঝে নেবে কে ঠিক কে ভুল। সব মিলিয়ে বাম ভোটটাকে ভাঙার জন্য, আটকাবার জন্য তৃণমূল থেকে বিজেপি ভেঙে যেটা চলে আসছে, তার জন্য ওরা অনেক পরিকল্পনা করেছে, প্রচুর টাকা দিয়েছে, কোটি কোটি টাকা লুটেছে। বিজেপি ফান্ড করে দিয়েছে, তৃণমূলের ফান্ড দিয়েছে, চুরির টাকা, লুটের টাকা, কোনো কিছুতেই কাজ হবে না। আমি আবারও বলছি, ওই ব্যারিকেড মানুষ এবার ভেঙে গুড়িয়ে দেবে। দাদা, এই বামের সঙ্গে আইএসএফের জোট, এই জোটকে কি কার্যকারী ভূমিকা পালন করতে পারবে এই তৃণমূল এবং তাদের ওই সেটিং তত্ত্ব যেটা বলেন বিজেপিকে পরিদস্ত করতে 26 নির্বাচনে? দেখুন, বাম আর আইএসএফের সেটিং আছে কিনা জানি না, কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে সেটিং আছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। আইএসএফ আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষের কথা বলেছে, গরিব মানুষের কথা বলেছে। বামপন্থীরাও যে রাজনৈতিক অবস্থানে বিশ্বাসী, আইএসএফ অন্তত সেই রাজনৈতিক অবস্থান এখনও পর্যন্ত গ্রহণ করে চলেছে। নওশাদ সিদ্দিকী অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে বিধানসভা ভোটে, বিধানসভার ভেতর সেই গরিব প্রান্তিক মানুষের কথা বলেছে। এই গরিব প্রান্তিক মানুষের কথা যারা বলবে তারা এক ছতার তলায় আসবে। অবশ্যই তাদেরকে ধর্মনিরপেক্ষ হতে হবে, অবশ্যই তাদেরকে গণতান্ত্রিক হতে হবে, এবং তাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা হবে তৃণমূল বিজেপিকে হারাও। সেই রাজনৈতিক বোঝাপড়া দুটো দল এক আলাদা। আমরা বামফ্রন্টের অন্য বোঝাপড়া আছে, কিন্তু তার সঙ্গে আমরা বলেছি যে আরও শক্তিকে আমরা এক করতে চাই তৃণমূল বিজেপিকে হারাবার জন্য। সেই বোঝাপড়া থেকে হচ্ছে। এত নালে গাত্রদাহ কেন, এত ভয় কেন, এত সব বোমারু শওকত থেকে শুরু করে অনেককে নওশাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে কেন, বামপন্থী নেতাদের এত টার্গেট করা হচ্ছে কেন? বামপন্থী যাতে নাকি পিকচারেই নেই। এখন বুঝতে পারছে যে ঘটি উল্টে যাওয়ার পরিস্থিতি হয়েছে। সেইটা যত দিন যাবে আরও স্পষ্ট হবে। আমরা বলছি শুধু আইএসএফের ব্যাপার নয়, আবার আপনাকে বলছি যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যারা বিজেপি তৃণমূলকে হারাতে চায় তারা এক হোক। ইতিমধ্যে আইএসএফ 2021 সালে তারা প্রমাণ করেছে যে তারা এই ব্যাপারে আন্তরিক, ভাঙড়ের মাটিতে সেই লড়াই করছে, বিধানসভার ভেতর সেই লড়াই করছে। আমরাও বামপন্থীরা মনে করি যে তারা বিশ্বাসযোগ্যতা ধীরে ধীরে অর্জন করেছে, এবং এইটা থেকেই বোঝাপড়া হচ্ছে। প্রতিকুর রহমান তৃণমূল দল জয়েন করেছে, এবং সেখান থেকেই যে কানাঘুষো শোনা যাচ্ছে সমাজ মাধ্যম সূত্রে যে তৃণমূল দলের ভেতরে যেসব মুসলিম নেতা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ ববি হাকিম, তাদের মধ্যে নাকি একটা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে এমনটি আশঙ্কা রয়েছে। তবে কি প্রতিকুরকে আগামীতে এই অন্তর্দ্বন্দ্বের মধ্যে পড়তে হবে তৃণমূল দলে? প্রতিকুর কোনো দ্বন্দ্বে পড়বে কি না, ধন্দে পড়বে, আমি ঠিক আমার ধারণার মধ্যে নেই। দেখুন, নিজের সাইজ বুঝে জামা পরতে হয়। বড় সাইজে জামা পরলে অনেক রকম অসুবিধা হয়। আমাদের নেতারা বলেছে যে ওকে যে জায়গায় তুলেছিল, কিছু সাক্ষাৎকারে বোঝা হয়ে গেছে যে বামপন্থীরা ওকে ঘোষা মাজা করে যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ও নিজেকেই প্রমাণ করে দিয়েছে যে ও সেই জায়গায় যাওয়ার মতন যোগ্যতা নেই। তার ফলে ওর যা অধঃপতন হওয়ার সেই অধঃপতন হয়েছে। আর অধঃপতন হলে সেই পতনটা কোথায় পড়ে, সেটা তৃণমূলেই সে পড়ে। দেখুন, ওদের মধ্যে কি অন্তর্দ্বন্দ্ব আছে আমি বলতে পারবো না। তৃণমূল ওদের পিসি ভাইপোর মধ্যেই অন্তর্দ্বন্দ্ব আছে, আর আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ফিরহাদ হাকিমের কী কথা বলছেন? এখন সেই অন্তর্দ্বন্দ্ব নিয়ে মানুষ অন্তত লিস্ট ইন্টারেস্টেড। অন্তর্দ্বন্দ্ব কি, কে কত বেশি মাল কামাবে, কার ঘরে 75 যাবে, কার ঘরে 25 যাবে, এই নিয়ে অন্তর্দ্বন্দ্ব। এটা কি কোনো পলিটিক্যাল বিরোধ? এটা কি কোনো রাজনৈতিক বিরোধ? ক্ষমতায় আসার জন্য বিরোধ হবে। এখন
এই বিরোধ না থাকলেও এই বামপন্থীদের থল থেকে যারা গেছে তারা বলির পাঠা হবে, বিরোধ থাকলেও বলির পাঠা হবে। এখন সেই বলির পাঠাটা কবে হবে সেটাই আমরা অপেক্ষার জন্য তাকিয়ে রয়েছি। একদম শেষ প্রশ্ন দাদা, প্রতিকূল দল ছাড়ার সময় একটা কথা খুবভাবে উল্লেখ্য, তা হলো দলে সে কথা বলতে পারতো না এবং বামপন্থী দলের মধ্যে সিপিএমের মধ্যে নাকি একনায়কতন্ত্র। আমার প্রশ্ন, একাধিকবার আমাদের সমাজ মাধ্যমে যেই চ্যানেলের ভিডিওতে আপনি বলেছেন তৃণমূল দলে নাকি একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূল দলে গিয়ে কি সেই এক প্রশ্ন সমস্যার সম্মুখীন হবে না, এই এক সমস্যা? এখন তো এক নায়ক তো প্রতিকূলই দেখছি, টিভি খুললেই দেখছি ওই নায়ক, ওই একা। এক নায়ক তো এখন ওকেই বলা যায়। এতদিন মানে পার্টির রাজ্য কমিটি মেম্বার হয়ে যাওয়ার পর মনে হয়নি যে হয়ে যাওয়ার সময় মনে হয়নি যে একনায়কতন্ত্র চলছে। বিধানসভা ভোটে লড়ার মতন সময় মনে হয়নি যে একনায়কতন্ত্র চলছে। লোকসভা ভোটে ক্যান্ডিডেট করে দিচ্ছে, তাতে বোঝা হয়নি একনায়কতন্ত্র চলছে। আমি আবারও বলছি যে পার্টি অনেক যোগ্যতার থেকেও নিচে থাকা মানুষকেও পিছন থেকে তুলে ধরার চেষ্টা করে। প্রতিকূল তার উদাহরণ। ওর আসল কি যোগ্যতা আমি বলছি লাস্ট সংবাদ মাধ্যমে বিভিন্ন ইন্টারভিউতে প্রমাণিত হয়েছে, কিন্তু বামপন্থীরা বলেই ওকে অনেক বেশি আপলিফ্ট করেছে। সেই যোগ্যতার মর্যাদাও দিতে পারেনি। এখন যে একটা রাজনৈতিক দলে গেছে, যে রাজনৈতিক দলটা রাজনৈতিক দলের চেয়ে একটা কোম্পানি বলা ভালো, পিসি ভাইপোর কোম্পানি যেখানে চলছে, পিসি মালিক আর কোম্পানি ভাইপো হলো সিইও, মালিক আবার সিইওর মধ্যে যুদ্ধ আছে কে কখন কোম্পানির দখলদারি করে নেবে। সেই দলে গিয়ে নাকি একনায়কতন্ত্রের গল্প সিপিএমকে সেই দল থেকে, সেই দলের নেতার থেকে শুনতে হবে একনায়কতন্ত্র কাকে বলে। এখন আমি বুঝতে পারছি না। আমি বলছি যখন লোকসভা ভোটেও ক্যান্ডিডেট হলো তখন তো ওই একনায়ক ছিল, বিধানসভা ভোটে ক্যান্ডিডেট ছিল ওই একনায়ক ছিল। আবারও বলছি যোগ্যতার বাইরে বেশি পেয়ে গেলে যা পরিণতি হওয়ার তাই পরিণতি হয়েছে। আবারও বললাম, টিভিতে কয়েকদিন ও একাই নায়ক হতে চেয়েছিল, ও নায়ক না ভিলেন কয়েকদিন বাদে টের পাবে। পিসি ভাইপোর দলে গেছে, দেখছিলেন না সেদিনকে চোরের মতন মুখ করেছে, হয় সৎসঙ্গে স্বর্গবাস, চোরের সঙ্গে নরকবাস। চোরের সঙ্গে নরকবাস, পাশে দাঁড়িয়ে ওর মুখটা কিরকম চেহারা হয়েছিল আপনি দেখতে পেয়েছেন। সব মিলিয়ে এখন পিসি ভাইপোকে উঠতে বললে উঠবে, বসতে বললে বুঝবে কোনটা নায়কতন্ত্র আর কোনটা ভিলেনতন্ত্র। ওখানে যাওয়ার পর এখন ঠেলা টের পাবে।